শুরু করে দিচ্ছি। আচ্ছা, হ্যালো এভরিওয়ান। আমাকে শোনা যাচ্ছে তো না প্রপারলি? Yes, you are audible. আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি অভিষেক দত্ত, আমি জেএনইউসি স্কুল অফ ডিবেটে বিতর্ক করতাম। তো আজকে আপনারা হচ্ছে যে ক্লাসে উপনীত হয়েছেন, যেটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটের স্ট্রাকচারের উপর বিতর্কের এই ক্লাসটায় মানে এরকম হবে যে মানে আপনারা ইতিমধ্যে আমি যতদূর জেনেছি সেটা হচ্ছে আপনারা হয়তো মোশন অ্যানালাইসিস কিংবা হচ্ছে আর্গুমেন্টেশন, কেস বিল্ড আপ এগুলোর উপরে যথেষ্ট থিওরিটিক্যাল কিছু হয়তো জেনেছেন। আপনারা হচ্ছে বেশ কিছু নলেজ গ্যাদার করেছেন। তো আজকের এই সেশনটাতে আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে আপনাদের যে নলেজগুলো আছে, আপনারা যে হচ্ছে আর্গুমেন্টেশন শিখেছেন বা এই ধরনের বিষয়গুলো, এগুলো কিভাবে হচ্ছে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, কিভাবে হচ্ছে স্ট্রাকচারালি মানে বিপি ডিবেটে আপনি এগুলোকে কার্যকরীভাবে প্রয়োগ করতে পারেন, ওই জায়গাতে আমরা একটু আজকে কথা বলার চেষ্টা করব। এবং একটা বিষয় হচ্ছে বিপি ডিবেট ইজ ভেরি ডাইভার্সিফাইড ডিবেট দেন দ্য নর্মাল এশিয়ান 3v3 ডিবেট। সো ওই ডাইভার্সিফিকেশনের দিকে যদি নজর রাখি, সেই ক্ষেত্রে আমাকে বলতে হয় যে আমাকে বিপি ডিবেটের যে স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারগুলো একটু ক্লিয়ারলি বুঝতে হবে। কোন হাউসের কোন ধরনের রোলস, কোন স্পিকারের কোন ধরনের রোলস, এই বিষয়গুলো হচ্ছে আমাকে বেশ ভালোভাবে ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে। তো আজকের যেই সেশন, এই সেশনে অবভিয়াসলি হচ্ছে আমরা প্রথমত আহ, অনেক কিছু শিখবো, তবে তার আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি। ডিসক্লেমারটা হচ্ছে যেহেতু ডিবেট একটা স্পোর্ট, এবং এই স্পোর্টকে কিন্তু মাস্টার করার অনেক ধরনের ওয়ে আছে। এক একজনের ওয়ে এক এক রকম, এক একজন এক একটা করে হচ্ছে সফলতা পেয়েছে, এক একজনের কাছে এক একটা কমফোর্টেবল লাগে। ঠিক আছে? সো এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমি আজকে যা যা বলার চেষ্টা করব, এগুলো আমার ওয়েতে, আমি আমার এক্সপেরিয়েন্সের মাধ্যমে, বা আমি আমার বড় ভাইদের থেকে যা শিখেছি, কিংবা হচ্ছে আমি বিভিন্ন ওয়ার্কশপ করে যা শিখেছি, আমি তা শেয়ার করার চেষ্টা করব। দিস ইজ এ কাইন্ড অফ অ্যান এক্সপিরিয়েন্স শেয়ারিং সেশন। অ্যান্ড ইন দ্যাট নোট, আজকে আমরা যে ইস্যুগুলো নিয়ে কথা বলবো, ইস্যুগুলো একটু আমি সবাইকে বলতে চাই। ইস্যুগুলো হচ্ছে প্রধানত আমরা বিভিন্ন হাউসের যে রোল ফুলফিলমেন্ট, এই রোল ফুলফিলমেন্টের বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব। সেকেন্ডলি হচ্ছে কিছু স্পেশালাইজড টার্ম থাকে, মানে হচ্ছে আমি যদি ওপেনিং গভর্নমেন্ট বলি, ওপেনিং গভর্নমেন্টের কিছু এক্সক্লুসিভ কন্ট্রিবিউশন দেওয়ার থাকে, কিংবা হচ্ছে ক্লোজিং গভর্নমেন্টের একটা এক্সক্লুসিভ দায়িত্ব থাকে। ওই এক্সক্লুসিভ দায়িত্বগুলো বা স্পেশালাইজেশনের যে বিষয়গুলো, এগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। সবশেষ হচ্ছে এডুকেশন নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। সো I hope we will make it a successful session. তো আমি স্টার্ট করছি আমার প্রথম যেই স্লাইডটুকু নিয়ে একটু কথা বলার। প্রথমত হচ্ছে মানে আপনারা তো সবাই নিশ্চয়ই জানেন যে আমার এইখানে হাউস থাকে 4টা, আপার হাউস থাকে 2টা, লোয়ার হাউস থাকে 2টা। সো প্রথমে আসে হচ্ছে স্পিচ দিতে বা হচ্ছে প্রথম কন্ট্রিবিউশন রাখতে আসে ওপেনিং গভর্নমেন্ট সাইড। সো ওপেনিং গভর্নমেন্ট সাইড অ্যাকচুয়ালি এক্সক্লুসিভলি কি করে, এগুলো একটু মানে ইন জেনারেল রেসপন্সিবিলিটি ওপেনিং গভর্নমেন্টের আসলে কি। ওপেনিং গভর্নমেন্টের ইন জেনারেল যেই রেসপন্সিবিলিটি, দ্য ফার্স্ট রেসপন্সিবিলিটি ইজ টু ডিফাইন দ্য টার্মস অফ দ্য ডিবেট। আচ্ছা, second is opens the case for the government, third is opposes the case of the O when it is presented, এবং চতুর্থত হচ্ছে OG should try and cover as much as matters possible in the debate. আচ্ছা, আমরা একটু যদি স্টেপ বাই স্টেপ যদি বোঝার চেষ্টা করি জিনিসগুলো, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে। প্রথমত, ডিফাইন্স দ্য টার্মস অফ দ্য ডিবেট। প্রথমত বুঝতে হবে there is a basic distinction between Asian parliamentary debate and British parliamentary debate is that মানে আমার এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে দ্য প্রাইম মিনিস্টার হোল্ডস দ্য মানে একদম কি বলতাম, দ্য সুপ্রিম পাওয়ার অফ ডিফাইনিং সামথিং, and the definition is so rigid that you cannot debate outside of that range which is selected or which is determined by the prime minister. মানে হচ্ছে আপনি প্রাইম মিনিস্টারের
সিলেক্ট করে দেওয়া বা হচ্ছে ডিটারমাইন করে দেওয়া যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটার বাইরে গিয়ে কখনো হচ্ছে বিতর্ক করতে পারেন না। বাট ওপেনিং গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, ওপেনিং গভর্নমেন্টের ক্ষেত্রে আপনি, আচ্ছা, মেবি হচ্ছে যে ব্রিটিশ পার্লামেন্টারি ক্ষেত্রে মোর টু সে, যেটা হয় সেটা হচ্ছে আপনি বিভিন্ন শব্দের বা বিভিন্ন যেই মেইন টার্মগুলো রয়েছে এই টার্মগুলোর একটা ক্যারেক্টারাইজেশন করেন, ঠিক আছে? সো এই ক্যারেক্টারাইজেশনটা যদি একটু উদাহরণ দিই, তাহলে আপনাদের কাছে আরো একটু ক্লিয়ার হবে মানে আসলে ক্যারেক্টারাইজেশনটা কি বোঝাতে চাচ্ছে। যেমন ধরেন যে একটা মোশন যদি এরকম হয় যে দিস হাউস উড মেক ভোটিং কম্পালসারি ফর অল দ্য সিটিজেন্স অফ এ কান্ট্রি, যদি এই ধরনের একটা মোশন থাকে, তখন আপনাকে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি ক্যারেক্টারাইজেশন করতে হবে সেটা হচ্ছে অবভিয়াসলি যে কম্পালসারি ভোটিংটা কি। কম্পালসারি ভোটিংটা হচ্ছে আমি আহ, মানে অবভিয়াসলি হচ্ছে ভোট দিতে আমি বাধ্য, এই ধরনের একটা বিষয়, মানে আমার ভোটের অধিকার আছে। ইফ আই এম এলিজিবল এনাফ টু ভোট দেন আই হ্যাভ টু ভোট, ঠিক আছে, মানে আমাকে ভোট দিতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে এখানে যেই জিনিসগুলো আরো ক্লিয়ার করতে হবে বা ক্যারেক্টারাইজেশন করতে হবে সেগুলো হচ্ছে কোন ধরনের ভোটিংকে আমরা বুঝাচ্ছি বা কোন ধরনের ইলেকশন গুলাকে আমরা বুঝাচ্ছি। ইজ ইট ইন দ্য মানে পার্লামেন্টারি ইলেকশন অর ইজ ইট ইন দ্য আপনার যে স্থানীয় শাসন ব্যবস্থা আছে ওই স্থানীয় শাসন ব্যবস্থার নির্বাচন, এই জিনিসগুলো একটু ক্লিয়ার করতে হবে। কিংবা যদি এখন কম্পালসারি করতে হবে, দ্যাট মিনস ইফ ইউ ডোন্ট proceed to the compulsory voting system, then you will be punished by the state, right? So এটা যদি হয় তাহলে স্টেট থেকে কোন ধরনের পানিশমেন্ট দেওয়া হবে, মানে ইজ ইট লাইক যে হি উইল বি সেন্টেন্সড টু জেইল অর ইজ ইট যে হি উইল বি ফাইন্ড ফর সাম অ্যামাউন্ট অফ মানি। সো এই ধরনের জিনিসগুলো ক্লিয়ার করতে হবে যে কোন ধরনের পানিশমেন্টগুলো সে পেতে পারে, রাইট? সো ডিফাইনিং দ্য টার্মস অফ দ্য ডিবেট ইজ মানে ইনহেরেন্টলি মিনিং হচ্ছে আমি ক্যারেক্টারাইজেশন গুলো কিভাবে করবো, ওপেন্স দ্য কেস ফর দ্য গভর্নমেন্ট সাইড। মিনিং হচ্ছে আমি গভর্নমেন্ট সাইড হিসেবে যখন একটা মোশন এনেছি আমি হচ্ছে ডিফাইন করলাম, ঠিক আছে? এরপরে হচ্ছে যে আমি কিছু আর্গুমেন্ট দিব, আমি আমার কিছু হচ্ছে আহ, আহ, আমার কিছু কেস কন্ট্রিবিউশন দিব, ওইটার মাধ্যমে আমি আহ, কোনো একটা মোশনের, হ্যাঁ, পক্ষে হচ্ছে যে কেসটাকে ডেভেলপ করা শুরু করব, ঠিক আছে? মানে পক্ষে আমার দলের হয়ে আমি আমার কেসটা ডেভেলপ করা শুরু করব, যেটা করে হচ্ছে অ্যাকচুয়ালি পিএম, প্রাইম মিনিস্টার, রাইট? সো এই জায়গা থেকে যেটা হয় সেটা হচ্ছে আপনি তখন কিছু আর্গুমেন্ট দিবেন, ২ বা ৩ টা। কিছু হচ্ছে যে এনালাইসিস করবেন, ঠিক আছে? সো ওভারঅল আপনারা কোনো একটা, যেমন হচ্ছে যে আমি যদি এই মোশনটা দিই যে ভোটিং কম্পালসারি করবে, হ্যাঁ? সো এই ভোটিং কম্পালসারির বিষয়টার পক্ষে আপনার কি যুক্তি আসলে আছে, এই জিনিসগুলো বলাই হচ্ছে আসলে আ কি জানি বলে? পিএম হচ্ছে যে কেসটা, মানে গভর্নমেন্ট সাইডের জন্য কেসটা, যে আজকে আমরা এই কারণে হচ্ছে যে মানে ভোটিংটাকে কম্পালসারি করতে চাচ্ছি। আ এভাবে বলে হচ্ছে মানে কেসটাকে হচ্ছে সে প্রেজেন্ট করবে। থার্ডলি যেটা করে, অপোজেস দ্য কেস অফ দ্য ওপেনিং অপোজিশন হোয়েন ইট ইজ প্রেজেন্টেড। অর্থাৎ মানে পিএম এর পরে তো লিডার অফ দ্য অপোজিশন এসে স্পিচ দিবে, রাইট? সো ওইটা যখন হবে, এর পরবর্তীতে এসে ডিপিএম অর্থাৎ ডেপুটি প্রাইম মিনিস্টার এসে যেটা করে সেটা হচ্ছে অপোজ করে। মানে হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট সাইডে পিএম যেমন কেসটা দেয়, ওপেনিং ডিপিএম অর্থাৎ ডেপুটি প্রাইম মিনিস্টার এসে কেসটাকে অপোজ করে, এবং অপোজ করার পরে হচ্ছে আহ, বাকি তার যেই মানে ডিপিএম এসে বাকি তার যেই ওই যে মানে প্রাইম মিনিস্টার যেই আর্গুমেন্ট গুলো দিয়ে গিয়েছিল ওই আর্গুমেন্ট গুলোর একটা এক্সপ্লেনেশন দিবে। আরো বেশি হচ্ছে যে এরিয়া কভার করার চেষ্টা করবে, যাতে করে হচ্ছে as much as যেটা আমরা ৪ নাম্বারে দেখছি সেটা হচ্ছে ওজি শুড ট্রাই অ্যান্ড কভার as much as matter possible in the debate। এই কথাটা বলার একটা কারণ আছে। এই কথাটা বলার কারণটা হচ্ছে আমার ওপেনিং গভর্নমেন্ট সাইট পক্ষে বলবে, তার নিচেও কিন্তু একটা হাউস আছে হুইচ ইজ ক্লোজিং গভর্নমেন্ট সাইট, রাইট? সো আমার কিন্তু, আমরা তো জানি যে ক্লোজিং গভর্নমেন্ট সাইট এসেও পক্ষে মানে কিছু কথা বলার চেষ্টা করবে, কিছু নুয়ান্সড কিছু আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করবে, কিছু হচ্ছে হচ্ছে নতুন ডাইমেনশন গ্র্যাব করার চেষ্টা করবে। সো
ওই জিনিসটাতে যাতে ক্লোজিং গভর্নমেন্টের একটু অসুবিধা হয়, ক্লোজিং গভর্নমেন্টের জন্য যাতে হচ্ছে যে স্পেস কম থাকে, এই জিনিসটা এনশিওর করার জন্য হচ্ছে ওজি করে কি, আহ, মানে একটা মোশনের যতগুলো ডাইমেনশন আসতে পারে, যতগুলো হচ্ছে যে এরিয়া থাকতে পারে, এই সবগুলো এরিয়া হচ্ছে সে কভার করার চেষ্টা করবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যদ্দূর সম্ভব যাতে সে করে, ঠিক আছে? সো ওভারঅল ওপেনিং গভর্নমেন্টের ক্ষেত্রে পিএম এবং ডিপিএম এই দুইটা কাজ করে থাকে, মানে এটা ওদের একদম প্রাইমারি রেসপন্সিবিলিটি, দে হ্যাভ টু ফিল দিস আপ, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা সেকেন্ড হাফে একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে স্পেশালাইজেশন হিসেবে আমি এটাকে ভাগ করেছি। সো এটা আসলে কি? এটা হচ্ছে পুরো একটা হাউসে যে চারটা টিম থাকে, ওই চারটা টিমের মধ্যে ওপেনিং গভর্নমেন্ট থেকে আসলে আমরা এক্সক্লুসিভলি বা স্পেশালি কি এক্সপেক্ট করি সেই জিনিসটা। অর্থাৎ তিনটা জিনিস দেখছি, একটা হচ্ছে কনটেক্সচুয়ালাইজেশন, সেকেন্ডটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন, থার্ডটা হচ্ছে প্রায়োরিটাইজেশন, ঠিক আছে? সো প্রথমত, হোয়াট ইজ কনটেক্সচুয়ালাইজেশন? মানে কনটেক্সচুয়ালাইজেশন ইজ সামথিং যেটা নিয়ে আমি পরবর্তী আরেকটা স্লাইডে আরো বিশদ ব্যাখ্যা করব। তবে এখানে হচ্ছে একটু বলে রাখি, সেটা হচ্ছে কোনো একটা মোশনের কনটেক্সটটা কি এটা বুঝতে পারা। অর্থাৎ যদি আজকে এমন একটা মোশন দেয়, সাপোজ যে ভেনেজুয়েলাতে মাদুরোর যে স্বৈরশাসক রয়েছে ওনার হচ্ছে পদত্যাগ করা উচিত, ঠিক আছে? এই ধরনের একটা যদি মোশন আপনাকে সাবমিট করা হয়, এই মোশনটা থেকে আপনার কনটেক্সটটা কি হতে পারে আসলে? কনটেক্সটটা হয় তখন হচ্ছে বর্তমানে, তখন আপনাকে কনটেক্সটটা বিল্ড আপ করতে হবে অবশ্যই হুগো চাভেজ যখন ছিল তখনের কনটেক্সট না, ভেনেজুয়েলা বর্তমান কনটেক্সট, অর্থাৎ যে ইকোনমিক ডাউনফলটা হচ্ছে, অর্থাৎ ইউএসএ ওই ভেনেজুয়েলাতে যে পরিমাণ স্যাংশনগুলো হচ্ছে, কিংবা হচ্ছে ওর বিরুদ্ধে যে ধরনের প্রোটেস্টগুলো বর্তমানে সৃষ্টি হচ্ছে বা আপরাইজ হচ্ছে, এই ধরনের জিনিসগুলোকে আপনার ওখানে আনতে হবে। মিনিং কনটেক্সচুয়ালাইজেশনটা হচ্ছে এই মোশনটা রিলেভেন্সি কোত্থেকে আসলে উদ্ভূত হয়েছে এই জিনিসটা ব্যাখ্যা করা, রাইট? সো কনটেক্সচুয়ালাইজেশনটা অবভিয়াসলি ওপেনিং গভর্নমেন্টের পিএম কে দিতে হবে, বিকজ whenever you are coming up with a case without any kind of ground story, your case does not seem to be relevant or important to the judge, ঠিক আছে? So whenever we are coming up with some kind of debate, then this is necessary that we are coming with a specific or relevant background, right? Secondly, ক্যারেক্টারাইজেশন, এটাও কিন্তু আমরা পিএম থেকে খুব বেশি পরিমাণে এক্সপেক্ট করি, যে একটা ডিবেট যখন শুরু হচ্ছে তখন যেই যেই কথাগুলো নিয়ে হচ্ছে যে ডিবেট হবে, ওই ওই কথাগুলো যাতে ক্লিয়ার্ড হয়ে যায়। যেমন পিএম এসে যদি আজকে আমার ভোটিং রাইটটাকে কম্পালসারি করবে, বাট কম্পালসারি না হলে কি হবে, কোন ধরনের ভোটিংগুলোকে সে হচ্ছে কম্পালসারি করতে চাচ্ছে, এই জিনিসগুলো যদি সে ক্লিয়ার করে না যায়, ক্যারেক্টারাইজড করে না যায়, দেন দিস উইল বি ডিফিকাল্ট ফর হিজ সাইড অলসো টু আর্গো ইন ফেভার অফ হিজ ম্যাটার্স, রাইট? মানে তার নিজের যেই আর্গুমেন্টগুলো আছে সেই আর্গুমেন্টগুলোর মানে ইন ফেভারেও হচ্ছে সে ডিবেট করতে গেলে, মানে সে হচ্ছে যে বুঝতে পারবে না বা তার জিনিসগুলোকে রিলেট করতে পারবে না। এবং হবে কি, অন্যান্য হাউসরা এসে যদি নিজেদের মতো করে মানে ইন এ ডিফারেন্ট ক্যারেক্টারাইজেশন নিয়ে আসে হাউসে, এবং ওইটা যদি খুব বেশি রিলিভেন্ট হয়, এটা কিন্তু ওপেনিং গভর্নমেন্টের জন্য একটা হচ্ছে কি জানি বলে, মানে ব্যাড সাইড, বা হচ্ছে যে ওপেনিং গভর্নমেন্টের সাইডের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হবে। সো ক্যারেক্টারাইজেশন ইজ সামথিং ভেরি এক্সক্লুসিভ হুইচ ইজ এক্সপেক্টেড ফ্রম দ্য ওপেনিং গভর্নমেন্ট সাইড। সো থার্ড যেটা, সেটা হচ্ছে প্রায়োরিটাইজেশন। এই জিনিসটা আমি দিয়েছি আমার যেই ৪ নাম্বার কথাটা আছে, অর্থাৎ ওজি শুড ট্রাই টু কভার অ্যাজ মাচ এস ম্যাটার এস পসিবল, এই জিনিসটাকে লিঙ্ক আপ করে। অর্থাৎ আমাদের মধ্যে তখন একটা টেন্ডেন্সি থাকে যে ওজি থেকে এসে আমি সব আর্গুমেন্ট খেয়ে দিব, আমি আমার যা যা আছে, মানে আমি একটা ডিবেটে, হ্যাঁ, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যত রকমের আর্গুমেন্ট আসতে পারে সবগুলো আমি আমার স্পিচে দিয়ে দিব,
যাতে আমার মানে লোয়ার হাউস এসে কোনো ধরনের কি না পায়, মানে তল খুঁজে না পায়। দিস ইজ অলসো নট ওয়াইজ টু ডু। কারণ আপনি যদি প্রায়োরিটাইজড না করে সবগুলো আর্গুমেন্টকেই একটা ডিবেটে বলতে চান বা একটা ডিবেটে সাবমিট করতে চান, the most likely outcome is that যে in the range of your 7-minute speech you will not be able to discuss all kinds of analysis which you intended to do in that debate. So হবে কি, আপনি যেভাবে একটা জিনিসকে অ্যানালাইজ করতে চেয়েছিলেন কিংবা আপনার অ্যানালাইজ করা উচিত ছিল, এই অ্যানালাইজ করার বিষয়গুলো আপনার কখনো আসবে না। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে একটা আর্গুমেন্ট শুধুমাত্র আমি যদি সাবমিট করি, দ্যাট উইল নট necessarily create a value in the debate, or the judge is not more likely to যে আপনি শুধুমাত্র একটা মানে ট্যাগলাইন দিয়ে একটা আর্গুমেন্ট দিয়েছেন, তার পর্যাপ্ত হচ্ছে ব্যাখ্যা আমার কাছে দেননি, তার পর্যাপ্ত হচ্ছে অ্যানালাইসিসগুলো আমার কাছে দেননি। সো ভেরি লাইকলি যে আপনার ওই আর্গুমেন্টটা ওই হাউসে কোনো ধরনের ভ্যালুই ক্রিয়েট করবে না। সো আপনাকে যেটা করতে হবে, ইউ উইল হ্যাভ আ সেট অফ আর্গুমেন্টস অ্যাট ইউর হ্যান্ডস ইন দ্য প্রিপারেশন টাইম। আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা উইশ লিস্ট বানাতে হবে। এই উইশ লিস্টের মাধ্যমে আপনি করবেন কি, you will take some arguments and you will opt out for some arguments also. তার মানে আপনি কিছু কিছু আর্গুমেন্টকে বাদ দিবেন, কিছু কিছু আর্গুমেন্ট বা কিছু কিছু ডিবেটের জায়গাকে আপনি ইনক্লুসিভ করে হচ্ছে মানে রেখে দিবেন। আপনি আপনার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট ২ বা ৩ টা জায়গা বেছে নিবেন যে আমাকে এই ডিবেটটা জিততে হলে এই ২ বা ৩ টা জায়গায় অবশ্যই কি করতে হবে, হ্যামার করতে হবে। একটা ডিবেটে কিন্তু সবকিছুকে আমার আনতে হয় না। বেসিক কিছু প্রিন্সিপাল জায়গায় যদি আমি একটা ডিবেটকে ধরতে পারি, তাহলে কিন্তু আমার প্রায়োরিটাইজেশনটা হয়ে যায়। মানে আমি যদি একটা মোশন বলি এরকম যে, ধরেন উম আ আ আচ্ছা, যেমন দাসত্ব অপেক্ষা মৃত্যু শ্রেয়। আ সাপোজ, হ্যাঁ? মানে এই ধরনের একটা মোশন আপনাকে দেওয়া হলো। এখন দাসত্ব অপেক্ষা মৃত্যু শ্রেয় এই ধরনের একটা মোশনে আপনাকে প্রথমত কনটেনশনালি এই জিনিসটা বুঝতে হবে যে আমাকে অ্যাকচুয়ালি কোন জায়গায়, কোর জায়গায় হচ্ছে যে ডিবেটগুলো চলবে। অর্থাৎ আপনাকে তখন এই জিনিসগুলো মাথায় আনতে হবে যে দাসত্ব কোত্থেকে আসে, দাসত্ব কিভাবে সৃষ্টি হয়, এবং হচ্ছে এই দাসত্বকে আমি যদি কমিউনাল দাসত্বের কথাও বলি, সামষ্টিকগত দাসত্বের কথাও বলি, এই সামষ্টিকগত দাসত্বকে আ মানে আমার সুপ্রিম স্যাক্রিফাইস অর্থাৎ মৃত্যু। এই মৃত্যু দিয়ে আমি ডেটার করতে পারবো নাকি অন্য কোনো কিছু দিয়ে ডেটার করতে পারবো? এই জায়গাগুলোতে আপনাকে কি করতে হবে যে আ আপনাকে তখন হচ্ছে প্রায়োরিটাইজ করতে হবে যে আমি কোন, কোন জায়গা নিয়ে হচ্ছে যে বিতর্ক করবো এখানে। ঠিক আছে? সো আপনাকে নিশ্চয়ই এখানে একটা কম্পারেটিভ প্রিন্সিপাল দেখাইতে হবে যে হ্যাঁ, আমার সুপ্রিম স্যাক্রিফাইসটা হচ্ছে যে আমার যেই আন্দোলনকারী রয়েছে তাদেরকে যেমন ঐক্যবদ্ধ করতে সহায়তা করবে, তেমনি হচ্ছে যে শাসক গোষ্ঠী রয়েছে, সেই শাসক গোষ্ঠীকে প্রেশারাইজ করতে অনেক বেশি কি করবে মানে ফ্রুটফুল হবে, বিকজ আই এম রেডি ফর সুপ্রিম স্যাক্রিফাইস, এবং আমাকে এখানে আসলে আহ, পেছনে টেনে নেওয়ার কোনো ধরনের শক্তি মানে বর্তমানে এক্সিস্টিং অবস্থায় নাই। সো আপনার হয়তো আদার্স অনেক ইস্যু থাকতে পারে, যেমন আপনি হয়তো ব্যক্তিগত দাসত্ব নিয়ে কথা বলতে পারেন, কিন্তু ওই ওই পার্টিকুলার ডিবেটে আপনার টিম কোন জায়গায় আসলে বিতর্কটা করতে চায়, এই জায়গার উপর বেসিস করে হচ্ছে আপনি ১০-১২টা আর্গুমেন্ট থেকে ৩-৪টা আর্গুমেন্ট কিংবা হচ্ছে যে ৩-৪টা ফোকাস পয়েন্টকে প্রায়োরিটাইজ করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং দিস এক্সক্লুসিভলি ইম্পর্টেন্ট ফর ওপেনিং গভর্নমেন্ট সাইড, বিকজ তারা হচ্ছে ১৫ মিনিট সময় পায় এবং তাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোকে নিয়ে আসতে হয়। আদারওয়াইজ হচ্ছে পুরো মানে হচ্ছে একটা বিপি ডিবেটের প্রায় ৫৬ মিনিটের মতো সময় ধরে চলে। সো একটা এই হিউজ টাইম ধরে, এবং আপনার পিএম ডিপিএম এর পরে প্রায় আরো ৬ জন বক্তা বক্তব্য দিবে। সো ৬ জন বক্তা বক্তব্যের পরেও আপনাকে রিলিভেন্ট থাকতে হলে কিন্তু ইউ হ্যাভ টু কাম আপ উইথ দ্য মোস্ট রিলিভেন্ট অ্যান্ড মোস্ট হচ্ছে মোস্ট কি বলতাম এটাকে, ডিমান্ডেড ইস্যুস অফ দ্যাট ডিবেট, রাইট? সো প্রায়োরিটাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট, যে আমি ওজি হিসেবে প্রায়োরিটি করছি সঠিক সঠিক আর্গুমেন্টকে। আচ্ছা, দেন কামস দ্য ওপেনিং গভর্নমেন্ট অপোজিশন সাইড, রাইট? ওপেনিং অপোজিশন সাইড অ্যাকচুয়ালি কি করে, প্রথমত অবভিয়াসলি বিকজ
PM has presented their case. So leader of the opposition এসে প্রথমত হচ্ছে opposes the case of the OG. এটা করা হচ্ছে মানে ফার্স্ট হ্যামারটা করা হচ্ছে লিডার অফ দ্য অপোজিশন। সো লিডার অফ দ্য অপোজিশন প্রথমত রিবার্টাল করবে। দ্য রিবার্টাল ক্যান বি ইন্টিগ্রেটেড রিবার্টাল, দ্য রিবার্টাল ক্যান বি আর্গুমেন্ট বাই আর্গুমেন্ট রিবার্টাল, ঠিক আছে? মানে এটা আপনাকে বুঝতে হবে যে রিবার্টালটা আপনি কিভাবে করবেন। রিবার্টালে নিশ্চয়ই আপনারা অনেকগুলো ওয়ে ইতিমধ্যে জেনেছেন যে কিভাবে রিবার্টালগুলো করতে হয়। সো ওই ট্যাকটিক্সগুলো দিয়ে আপনি হচ্ছে প্রথমত রেসপন্স করতে হবে। অর্থাৎ ওজি আজকে যে সকল কোর জায়গায় কথা বলতে চাচ্ছে সেই কোর জায়গার রেসপন্সগুলো আপনাকে করতে হবে। অবভিয়াসলি অন্তত যেই অ্যাজাম্পশনগুলো মানে যে প্রিমাইসগুলোর উপরে বেসিস করে পিএম হচ্ছে একটা ডিবেটকে রান করাচ্ছে বা দাঁড় করাইছে, এই জিনিসটা ওকে অবশ্যই ভাঙতে হবে। সেকেন্ডলি ওপেন্স দ্য কেস ফর দ্য অপোজিশন। রিমেম্বার, সেটা হলো রিবাটাল করবে ঠিক আছে, বাট the opposition has to come up with their unique contribution to the house and unique case for the house. So লিডার অফ দ্য অপোজিশন এসে করবে কি, অপোজিশনের জন্য একটা কেস সাবমিট করবে, যেটা হবে অবভিয়াসলি যেই মোশনটা সাবমিট করা হয়েছে ওই মোশনটার এগেইনস্টে। এবং thirdly, O should try and cover as much as matter as possible in the debate, which is, I think, fair enough because they have also another lower house team which are waiting for their cases in the debate. So, যেহেতু ক্লোজিং অপোজিশনও আছে, সুতরাং ক্লোজিং অপোজিশনকে একটা ডিসঅ্যাডভান্টেজ দেওয়ার জন্য ওর সবসময় হচ্ছে কি যতদূর সম্ভব ম্যাটারগুলোকে কি করা, ম্যাটারগুলোকে হচ্ছে যে কভার করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? সো হোয়াট ইজ দ্য স্পেশাল কন্ট্রিবিউশন the opening opposition should come up with? The first exclusive contribution will be obviously rebuttals, because responses will make your debates more engaging and more relevant to the house. So যখন হচ্ছে আপনি গভর্নমেন্ট সাইডের যেই ডিবেটগুলো রয়েছে ওগুলোকে যখন আপনি প্রপার কিছু এঙ্গেজমেন্টের মাধ্যমে রিবার্টালটা করবেন, তখন আপনাদের প্রিমাইসগুলো আসলে সেট হয়ে যাওয়ার বা হচ্ছে এস্টাবলিশ হওয়ার একটা স্পেস হাউসে আসতে থাকে। সো রিভার্টাল very must duty for the opening opposition side. And secondly, own contribution জিনিসটা কি? own contributionটা হচ্ছে আমরা অনেক সময় হয় কি মানে রিভার্টাল করতে করতে উই ডোন্ট কাম আপ উইথ আওয়ার ওন ইউনিক কেসেস ইন দ্য হাউস। তো হয় কি আমি একটা আমার হাউসে আমার টিমের যে একটা হচ্ছে কন্ট্রিবিউশন থাকে, কন্ট্রিবিউশনটা ভুলে যায়। মানে আপনি রিভার্টাল করতে থাকবেন, বাট দ্যাট নট নেসেসারিলি মিন যে আপনি 4 মিনিট ধরে রিভার্টাল করবেন, ইউ ডোন্ট হ্যাভ এনি কেস অফ ইউর ওন। সো এইটার ফলে হয় কি আপনার হাউসের যে কন্ট্রিবিউশন, ওভারঅল কন্ট্রিবিউশনটা কিন্তু কমে যায়। সো আপনাকে অবশ্যই রিভার্টাল করবেন, বাট you must have to come up with your own contribution in the house, meaning your own unique case in this house, ঠিক আছে? So this is the মানে কি বলতাম টু ডু লিস্ট ফর দ্য ওপেনিং অপোজিশন আর কি, ঠিক আছে? সো আমার আপার হাউসের ডিবেট মানে মোটামুটি এতটুকুতে শেষ। সো মুভিং টুয়ার্ডস দ্য ক্লোজিং গভর্নমেন্ট সাইড। এখন ক্লোজিং গভর্নমেন্ট সাইডের প্রথম মেম্বার আসবে, তিনি হচ্ছেন মেম্বার অফ দ্য গভর্নমেন্ট। মেম্বার অফ দ্য গভর্নমেন্ট এসে 3টা কাজ করবে। প্রথমত হচ্ছে এক্সটেন্ড দ্য গভর্নমেন্ট কেস। প্রথমত হচ্ছে এই ক্লোজিং গভর্নমেন্ট যারা আছে তারাও কোনো একটা মোশনের হলো পক্ষেই কথা বলবে। মানে হচ্ছে তারা গভর্নমেন্ট যেই প্রিমাইস থেকে ডিবেটটা করেছে ওই প্রিমাইসটাকে স্বীকার করে নিয়ে হি উইল এক্সটেন্ড দেয়ার কেস। এই এক্সটেনশনের বিষয়টা হচ্ছে আমি আরেকটা স্লাইডে আরেকটু বিশদ ব্যাখ্যা করার চেষ্টা করব। তবে এখন যেটা বলে রাখি সেটা হচ্ছে সে গভর্নমেন্টের কেসটাকে এক্সটেন্ড করবে ঠিক আছে, বাট এক্সটেনশনটা যাতে হচ্ছে একটু নুয়ান্সড হয়। মানে হচ্ছে আমার ওপেনিং গভর্নমেন্ট যেই জায়গা থেকে বিতর্কটুকু করার চেষ্টা করেছে সেই নট নেসেসারিলি যে আমি শুধুমাত্র সেই জায়গাতেই আবার কি করব এক্সপ্লেনেশন দিব, সেই জায়গায় ফার্দার এক্সপ্লেনেশন দেওয়া যাবে। বাট আমার যেটা হচ্ছে কি থাকবে, আমার যেটা হচ্ছে উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে আমি যাতে একটা ডিস্টিংটিভ আর্গুমেন্ট নিয়ে আসি ওপেনিং গভর্নমেন্ট সাইডের থেকে। অর্থাৎ পক্ষ দলে যা বলেছে আপার হাউসে
আমি যাতে একটা ডিফারেন্ট ডাইমেনশন সেট করি এখানে। সো দিস ইজ কল্ড এক্সটেনশন, যে মানে পক্ষদল একটা কথা বলেছে কিন্তু ক্লোজিং গভর্নমেন্টের মেম্বার অফ দ্য গভর্নমেন্ট এসে তার চেয়ে মোর ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছে। ঠিক আছে, যে সাপোজ আজকে আপনার ওপেনিং গভর্নমেন্ট সাইড এসে কম্পালসারি ভোটিং এর ক্ষেত্রে বললো যে কম্পালসারি ভোটিং না দিলে হচ্ছে পরে আমার কি জানি বলে, আমার অনেকগুলো আমি আমার হচ্ছে জনগণকে অনেক টাকা পয়সা খরচ করে একটা নির্বাচনের অংশগ্রহণ মানে নির্বাচনের ব্যবস্থা করতেছি এবং হইতেছে আমি গণতন্ত্রের ব্যবস্থা করছি তাদের জন্য, এখন সে আমার এখানে ভোট দিচ্ছে না, যার ফলে হচ্ছে যে আমার এখানে যোগ্য প্রার্থীরা নির্বাচিত হইতে পারতেছে না। মানে এখানে যার হচ্ছে টাকা পয়সা আছে, যার হচ্ছে যে নির্বাচনী প্রচারণার বেশি বেশি করতেছে, সেই হচ্ছে ম্যানিপুলেট করে হোক বা অন্য কোনো আনফেয়ার মিনস হোক বা যেভাবেই হোক সে জিতে যাচ্ছে। ঠিক আছে, জাস্ট এই ধরনের একটা কথা বলে ছেড়ে দিছে। এখন ক্লোজিং গভর্নমেন্ট সাইড এসে কিন্তু এটাকে আরো একটা মানে ভিন্ন ডাইমেনশন দিতে পারে। সে এসে বলতে পারে যে গণতন্ত্র রক্ষার স্বার্থেই কিভাবে হচ্ছে যে এই ধরনের যে ভোটিং সিস্টেমগুলো, ঠিক আছে, ভোটিং সিস্টেমগুলোকে কম্পালসারি করা উচিত। অর্থাৎ সে এসে কিন্তু ফ্রেমিংটাকে চেঞ্জ করে দিচ্ছে। সে এসে এই জিনিসটাকে কিভাবে গণতন্ত্র রক্ষা করা যায় এটার মাধ্যমে, কিংবা হচ্ছে যে কিভাবে হচ্ছে আমার এটার মাধ্যমে হচ্ছে যে অটোক্রেটিক গভর্নমেন্টের যেই মানে টার্মসগুলো রয়েছে কিংবা হচ্ছে যে যেই ধরনের অ্যাডভান্টেজগুলো আমরা অ্যাজ এ সিটিজেন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কোনো ধরনের হচ্ছে যে মানে অপোজিশন গ্রাউন্ড না রাখা, কোনো ধরনের হচ্ছে যে সে না রাখা, এই ধরনের জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি, এই ধরনের একটা ফ্রেমিং সে কিন্তু নিয়ে আসতে পারে। অর্থাৎ হয়তো তারা একটা কনক্লুশন এর দূরেই ছেড়ে দিছে হচ্ছে যে অযোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে যাচ্ছে, কিন্তু সেটাকে কিভাবে হচ্ছে যে গণতন্ত্র রক্ষার স্বার্থে নিয়ে যাওয়া যায়, মানে এই যে একটা ফ্রেমিংকে চেঞ্জ করে দেওয়া, ডাইমেনশনকে চেঞ্জ করে দেওয়া, হুম, এটাই হচ্ছে ক্লোজিং গভর্নমেন্টের সাইড। ঠিক আছে, সো extends the government case. Secondly, opposes the case of the opening and closing opposition team. আচ্ছা, প্রথমত মেম্বার অফ দ্য গভর্নমেন্ট হচ্ছে শুধুমাত্র গেটস দ্য অপরচুনিটি টু এঙ্গেজ উইথ ওপেনিং অপোজিশন, কারণ তার আগে কিন্তু ক্লোজিং অপোজিশনে কেউ স্পিচ দিতে আসে না। সো হয় কি, সে এসে প্রথমত অবভিয়াসলি ওপেনিং অপোজিশনকে এঙ্গেজ করবে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ওপেনিং অপোজিশনকে তো হচ্ছে মানে ওপেনিং গভর্নমেন্ট অলরেডি এঙ্গেজ করেছে, সেই জায়গায় আসলে ক্লোজিং গভর্নমেন্টের একটা রেসপন্সিবিলিটি কিনা যে ওপেনিং অপোজিশনকে এঙ্গেজ করা। সো এটা এটা অবভিয়াসলি তার রেসপন্সিবিলিটি যে ওপেনিং অপোজিশনকে সে মানে অবশ্যই রেসপন্স করবে। মানে মেম্বার অফ দ্য গভর্নমেন্ট বেশি করবে, তার সেকেন্ড স্পিকার অর্থাৎ গভর্নমেন্ট হুইপ একটু কম করবে, কারণ গভর্নমেন্ট হুইপের হচ্ছে যে সিও কে যেহেতু এঙ্গেজ করতে হয়। সো মেম্বার অফ দ্য গভর্নমেন্ট এসে অবভিয়াসলি হচ্ছে ওপেনিং অপোজিশনকে কি করবে, রেসপন্স করবে, এবং রেসপন্সটা যাতে কখনো রিপিটেশন না হয়। অর্থাৎ গভর্নমেন্ট সাইড যেই জিনিসটা বলে গেছে, যে রিবার্টালগুলো দিয়ে গেছে, আপনি এসে আবার সেম রিবার্টাল সেম ভাবে যদি দেন, দ্যাট উইল নট মেক এনি সেন্স, এবং এটা আপনার শুধুমাত্র সময় ক্ষেপণ হবে। আপনার টিমের জন্য কোনো ভ্যালু হবে না, আপনি ওই আর্গুমেন্টটাকে ভাঙার ক্ষেত্রে নতুন কোনো ভ্যালু সৃষ্টি হবে না। সো আপনাকে কিন্তু নিউয়ার ডাইমেনশন দিয়ে রেসপন্সটা দিতে হবে। যদি মনে হয় যে না, ওপেনিং অপোজিশনের কেস এনাফ ভেঙে গেছে, এখানে আসলে তেমন কিছু রেসপন্স করার নাই, সেই ক্ষেত্রে আপনি টুকটাক কিছু রেসপন্স করে আপনাদের কেসে চলে যাবেন। ঠিক আছে, মানে মেম্বার অফ দ্য গভর্নমেন্টে যেটা হবে। তবে মানে এটা মোর লাইকলি যে আপনার অবশ্যই রেসপন্স করার কিছু থাকবে, কারণ কি জানি বলে অপোজিশন ডি অর্থাৎ ডেপুটি লিডার অফ দ্য অপোজিশনের পরে কিন্তু আপনি স্পিচ দিচ্ছেন। সো সে নিশ্চয়ই নিউ আর কিছু এক্সপ্লেনেশন এনেছে, ওই এক্সপ্লেনেশনগুলোকে হচ্ছে এঙ্গেজ করা মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা দায়িত্ব যে আপনার মেম্বার অফ দ্য গভর্নমেন্টের। সো থার্ড যেটা বলছি, আচ্ছা, ক্লোজিং অপোজিশনকে তাহলে কে এঙ্গেজ করবে? ক্লোজিং অপোজিশনকে এঙ্গেজ করবে হচ্ছে গভর্নমেন্ট হুইপ, মানে হচ্ছে যে সিজির সেকেন্ড স্পিকার। সিজির যে সেকেন্ড স্পিকার আসবে, সে এসে ক্লোজিং অপোজিশনকে অবভিয়াসলি তার হচ্ছে এঙ্গেজমেন্ট করতে হবে, এবং এঙ্গেজমেন্টটা যাতে অনেক বেশি পরিমাণে হয়। কারণ এই ক্লোজিং অপের যেই ক্লোজিং অপের প্রথম স্পিকারকে কিন্তু এঙ্গেজ করার একমাত্র সুযোগটা পাচ্ছে হচ্ছে এই গভর্নমেন্ট হুইপ। সো ইউ হ্যাভ টু মেক শিওর যে ক্লোজিং অপোজিশনের যে কেসটা আছে সে প্রপারলি এটাকে ব্রেক করছে। দ্য রিভার্টাল ফেজ
can be go on beyond 4 minutes, it does not matter, but he have to make sure যে the case of the closing opposition side is properly broken by him, ঠিক আছে? সো এই কাজটা ক্লোজিং অপোজিশন টিমকে ব্রেক করার কাজটা অবশ্যই হচ্ছে কি সিজি সেকেন্ড স্পিকার করতে হবে। থার্ডটি সে যে কাজটা করে সেটা হচ্ছে সামারাইজেস দ্য ডিবেট। অবভিয়াসলি এই সামারাইজেশনটা বিভিন্নভাবে হতে পারে। এই সামারাইজেশনটা হতে পারে হচ্ছে যে কেন ক্লোজিং গভর্নমেন্ট সাইড ইজ ইউনিক ইন দ্যাট পার্টিকুলার ডিবেট, এভাবে হতে পারে। অথবা এভাবেও হতে পারে যে হচ্ছে কিভাবে তাদের যেই আর্গুমেন্টগুলো রয়েছে আর্গুমেন্টগুলো অনেক বেশি ওই হাউসে মানে ভ্যালু ক্রিয়েট করতেছে, এই জিনিসটা দেখানোর মাধ্যমে হচ্ছে সামারাইজেশনটা হইতে পারে। ওভারঅল পুরো ডিবেটটার একটা সামারাইজেশন তুলে ধরা মেম্বার অফ দ্য গভর্নমেন্ট হুইপের একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। সো হোয়াট আর দ্য স্পেশাল ট্রেটস হু আর মানে আমরা এক্সপেক্ট করি ফ্রম দ্য ক্লোজিং গভর্নমেন্ট সাইড? সো ওই স্পেশাল ট্রেটগুলো হচ্ছে প্রথমত এক্সটেনশন প্লাস ডিস্টিংশন, সেকেন্ডলি হচ্ছে কম্পারেটিভ অ্যানালাইসিস। এক্সটেনশন প্লাস ডিস্টিংশনটা কি? এক্সটেনশনটা নিয়ে আমি তো বললামই যে আমরা কথা বলবো আর একটু পরে, আর একটু ব্রিফলি। তো এই এক্সটেনশনটাও দিবে, সাথে সাথে হচ্ছে ডিস্টিংশনটাও দিবে। অর্থাৎ আমার কেস বা আমার কন্ট্রিবিউশন কিভাবে হচ্ছে আপার হাউসের থেকে ডিস্টিংটিভ বা ইউনিক বা পৃথক, এই জিনিসটা অবশ্যই দেখাবে। মানে এই জিনিসটা হচ্ছে মানে ক্লোজিং গভর্নমেন্টকে অবশ্যই করতে হবে। সেকেন্ড হচ্ছে কম্পারেটিভ অ্যানালাইসিস, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে বিপি ডিবেটে আপনি কম্পারেটিভ অ্যানালাইসিস করার সবচেয়ে বেশি সুবিধা পায় কিন্তু লোয়ার হাউসের ডিবেটাররা। সো আপনি যখন ক্লোজিং থেকে এসে আপনি সেটা প্রিন্সিপাল হোক, সেটা ইম্প্যাক্ট হোক, সেটা যাই হোক, সেটা যদি একটা কম্পারেটিভ ওয়ার্ল্ডের মাধ্যমে দেখাতে পারেন, একটা কম্পারেটিভ সিনারিওর মাধ্যমে দেখাতে পারেন, হ্যাঁ, ওই জিনিসটা আপনাকে অনেক বেশি আপার হ্যান্ড দিবে। সো এবং এটা কিন্তু একটা জাজও কি করে, একটা জাজও হচ্ছে এক্সপেক্ট করে যে অবভিয়াসলি ক্লোজিং গভর্নমেন্ট অ্যান্ড ক্লোজিং অপোজিশন, দিস ইজ ট্রু ফর বোথ অফ দ্য টিমস, মানে এই দুইটা টিমই হচ্ছে কিছু কম্পারেটিভ অ্যানালাইসিস নিয়ে আসবে এই ডিবেটে, এবং এই কম্পারেটিভ অ্যানালাইসিসের মাধ্যমে হলো ডিবেটে কিভাবে তারা কন্ট্রিবিউশন রেখেছে এই জিনিসটা আপনাকে অবশ্যই দেখাতে হবে। দেন we shall move to the closing opposition side. So closing opposition কি করে? Same as the closing government, extends the opposition case, opposes the case of the opening and closing of teams, and summarizes the debate. I hope যে এই জিনিসগুলো মানে বোঝা যাচ্ছে। মানে হচ্ছে আমার ক্লোজিং গভর্নমেন্ট আর ক্লোজিং অপোজিশন ইজ আইডেন্টিক্যাল টু দেয়ার রেসপন্সিবিলিটিস, রাইট? সো মানে ক্লোজিং গভর্নমেন্টও যা যা করছে তার বিপরীতটা ক্লোজিং অপোজিশন করবে। ক্লোজিং অপোজিশন প্রথমে এসে অপোজিশন অর্থাৎ ওপেনিং অপোজিশন যে কেসটা দিয়েছে ওই কেসটাকে এক্সটেন্ড করবে। এক্সটেন্ড করার পরে ওপেনিং এবং ক্লোজিং গভর্নমেন্ট থেকে এখানেও কিন্তু এসে ওই যে ওজি একটা কেস দিয়ে গিয়েছিল, আবার সিজি একটা কেস দিচ্ছে, এই দুইটা জিনিসকে কিন্তু হচ্ছে কি করবে, আপনার অপোজ করবে। এবং থার্ডলি হচ্ছে সামারাইজেস দ্য ডিবেট। অবভিয়াসলি মানে ক্লোজিং অপোজিশন এসেও একটা কম্পারেটিভ অ্যানালিসিসের মাধ্যমে হচ্ছে সামারাইজেশনটা করে যাবে। তাদের থেকেও স্পেশাল যে ট্রিট এগুলো হচ্ছে এক্সটেনশন, ডিস্টিংশন প্লাস হচ্ছে কম্পারেটিভ অ্যানালাইসিস। মানে হলো আমি এক্সটেনশনটা দিব, সেটা কেন হচ্ছে ডিস্টিংটিভ এটা আমি প্রমাণ করব, প্লাস হচ্ছে আমি একটা কম্পারেটিভ অ্যানালিসিস দিয়ে বুঝাই দিব যে why our arguments should be valued over the other teams, ঠিক আছে? সো টিল নাও এই জিনিসগুলো সবার কাছে ক্লিয়ার কিনা এটা একটু আমি জানতে চাচ্ছি বিফোর মুভিং টু দ্য নেক্সট স্লাইড। যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে 5 সেকেন্ডের মধ্যে করতে পারেন। মনে হয় একটা কোশ্চেন অলরেডি করা হয়েছে। কোয়েশ্চেনটা আমাকে একটু রিড আউট করে বলো। আচ্ছা, এটা চ্যাটে করেছেন হচ্ছে ইমরান হোসেন ইমন ভাই। উনি বলছেন যে he's saying that when Prime Minister gives an argument which was partially established in the House, should the deputy start with that argument or a new argument of his own? I think deputy means, I'm hoping it's the ডেপুটি প্রাইম মিনিস্টার। I think so. Yes. আচ্ছা আচ্ছা,
প্রথমত হচ্ছে যে পিএম এসে যেই আর্গুমেন্টটা দিল বা যে আর্গুমেন্টটা হচ্ছে এস্টাবলিশ করার চেষ্টা করলো ডাজন্ট নেসেসারিলি মিন যে সে একা এসে কিন্তু ওই জিনিসটাকে কখনোই এস্টাবলিশ করতে পারবে না। ঠিক আছে? মানে আপনি কখনো বলতে পারবেন না যে পিএম এসে একটা কথাকে অনেক বেশি মানে অ্যানালাইসিস করে গেছে সো দিস ইজ এস্টাবলিশ। না, এরকম না কিন্তু। কারণ অপোজিশন এসে একটা কাউন্টার ন্যারেটিভ দেয়। প্লাস হচ্ছে পিএম এর কিন্তু ওই সার্টেন যে কথাটা থাকে, হ্যাঁ? এটাকে কিন্তু এক্সপ্লেইন করার হিউজ পরিমাণে জায়গা থাকে। আপনারা নিশ্চয়ই আর্গুমেন্টেশনের যেই ক্লাসটা করেছেন ওখানে বুঝেছেন যে একটা আর্গুমেন্টকে কিভাবে আমি জাস্ট একটা আইডিয়া থেকে টেনে 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 এটাকে হচ্ছে যে বিভিন্ন লেয়ার বাই লেয়ার বিভিন্ন কম্পার্টমেন্টে নিয়ে গিয়ে, হ্যাঁ, আমি একটা আর্গুমেন্টকে হচ্ছে যে স্টাবলিশ করাই। সো অবভিয়াসলি ডিপিএম কে মানে ওদের যে কেসের মেইন প্রিন্সিপাল গুলা কিংবা মেইন যে ইম্প্যাক্ট গুলো মানে ওরা সেট করেছে, যে যে অবজেক্টিভিটিটা তারা সেট করেছে, সেটা পিএম বলার পরেও ডিপিএম কেও বলতে হবে এবং বেশ এক্সটেন্সিভলি বলতে হবে। এবং অবভিয়াসলি ডিপিএমও হচ্ছে নিজেদেরগুলো এক্সপ্লেন করার পরে ইফ দেয়ার ইজ এ চান্স অর মানে অপরচুনিটি যদি থাকে, হ্যাঁ, ডিপিএম হচ্ছে নতুন নতুন ম্যাটারগুলোকে ইনক্লুড করবে তার নিজের স্পিচে। ঠিক আছে? নতুন নতুন এরিয়াগুলোকে সে কভার করবে, বাট এটা এনশিওর করে যে তাদের যেই মানে স্ট্যান্সটা আছে, তাদের যে আর্গুমেন্টটা আছে, মানে আফটার দে হ্যাভ বিন প্রপারলি অ্যানালাইজড বাই দ্য ডিপিএম, তারপরে গিয়ে হচ্ছে সে নতুন নতুন এরিয়াগুলোকে কভার করার চেষ্টা করবে। আই হোপ ইউ হ্যাভ গট দ্য আনসার। ইফ দেয়ার ইজ এনি আদার কোয়েশ্চেন প্লিজ রিড ইট আউট ফর মি। Yeah, there is no further question in the chat box, but if anyone else has any questions, please ask. Ashfaq, Tahafim, I can see Sanjita, Boishak. If you have any question, you can ask. I think some other got disconnected because of network. আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে নেক্সট স্লাইডে মুভ করি। Yeah, হ্যাঁ, okay. আচ্ছা, মুভিং টুয়ার্ডস দ্য নেক্সট স্লাইড। আমি বলেছিলাম যে আমি কিছু টার্ম নিয়ে কথা বলার চেষ্টা করব, কিছু টার্ম যেগুলো আমি আগে বলেছিলাম ওই টার্মগুলো নিয়ে একটু হচ্ছে মানে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। সো দেয়ার ওয়াজ এ টার্ম লাইক কন্টেক্সচুয়ালাইজেশন। এই কন্টেক্সচুয়ালাইজেশনটা একটু মনে করে দেখান তো, মানে আমরা কোন হাউসের ক্ষেত্রে বলেছিলাম? আমরা বলেছিলাম হচ্ছে ওপেনিং গভর্নমেন্টের ক্ষেত্রে। এবং ওপেনিং গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা হয়েছিল যে পিএম কে এসে আমরা বলেছিলাম যে কন্টেক্সচুয়ালাইজেশন দেয়াটা তার জন্য হচ্ছে ফরজ, তার জন্য হচ্ছে একটা মানে মোটামুটি বলতে পারি যে ম্যান্ডেটরি কাজ, যে দেওয়া উচিত তার। ঠিক আছে? বাট বলে রাখি কন্টেক্সচুয়ালাইজেশন অবভিয়াসলি সব হাউসই করতে পারে, কারণ মানে every house can bring up their own context, own perception. হ্যাঁ, সো হয় কি মানে ক্লোজিং অপোজিশন থেকে যদি কোনো একটা টিম আসে সে তাদের মতো করে একটা কন্টেক্সট আনতে পারে, বাট অবশ্যই দে হ্যাভ টু শো যে their context is more relevant and important in that house, in that particular debate, and then other teams who are actually engaging in the same issue. So এই জায়গায় যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টেক্সচুয়ালাইজেশন করতে হবে আসলে, মানে করা হয় মেইনলি হচ্ছে তিনটা দিক থেকে। একটা হচ্ছে নর্ম, আর একটা হচ্ছে আর্জেন্সি, আর একটা হচ্ছে স্ট্যাটাস কো। আচ্ছা, সো হোয়াট ইজ নর্ম? নর্ম হচ্ছে প্রথমত, নর্ম বোঝায় হচ্ছে একটা কালচার। নর্ম বোঝায় হচ্ছে আপনার একটা ট্রেন্ড, যেটা হচ্ছে অনেক দিন ধরে চলে আসতেছে। সেটা সমাজে হতে পারে, সেটা কোনো একটা রাজনৈতিক প্রেক্ষাপটে হতে পারে, সেটা কোনো একটা সায়েন্টিফিক ইভ্যালুয়েশনের ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, জাস্ট ফর এক্সাম্পল আমরা ধরতে পারি যেমন হচ্ছে ধরেন এটা খুব বেশি মানে এই ধরনের একটা কন্টেক্সচুয়ালাইজেশন প্রায় আসে, সেটা হচ্ছে ফেমিনিজম নিয়ে যখন আমরা ডিবেট করতে চাই, বিকজ দেয়ার ইজ এ হোল লট অফ ইন্টারসেকশনালিটি রিমেইনিং ইন দ্য ফেমিনিস্ট এরেনা। মিনিং আমার যে ফেমিনিস্টরা রয়েছে এই ফেমিনিস্টরা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ডে একরকম, সেকেন্ড ওয়ার্ল্ডে একরকম, থার্ড ওয়ার্ল্ডে একরকম, রাইট? মানে আমার
ফেমিনিজমের যে ওয়েবগুলো এগুলো কিন্তু সব দেশের সব কালচার সমানভাবে ফাংশন করছে না। যেখানে কিনা হচ্ছে আহ, আমার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ফেমিনিজের ধরো থার্ড বা ফোর্থ ওয়েভে পৌঁছে গেছে, যেখানে কিনা হচ্ছে ওরা চয়েস ফেমিনিজম নিয়ে কথা বলছে। সেখানে কিন্তু আহ, আমার যেই আমি সাপোজ যে মিডল ইস্ট কান্ট্রিগুলো, হ্যাঁ মিডল ইস্ট কান্ট্রিগুলোতে কিন্তু মানে তারা এখনো বেসিক কিছু রাইটস এর জন্য হচ্ছে তারা কি করছে, মানে যুদ্ধ করছে। কিংবা আমাদের আন্ডার ডেভেলপড কান্ট্রি লাইক বাংলাদেশের কথাও যদি বলি, হয়তো তাদের কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে উন্নয়ন হয়েছে, হয়তো তাদের কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে রাইটস গুলো তাদের অ্যাচিভ হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই যেমন আহ, আমাদের কর্পোরেট ল্যাডারের একদম সুপ্রিম পজিশনগুলোতে কিন্তু নারীরা আসছে না, কিংবা হচ্ছে যে আমাদের পলিটিক্যাল যেই এরেনা আছে সেখানে কিন্তু নারীদের অ্যাক্টিভ পার্টিসিপেশন খুব বেশি নয়। কিংবা হচ্ছে অন্যান্য আরো অনেক ক্ষেত্রেও আমরা এখনো প্যাট্রিয়ার্কাল যে একটা সিস্টেম, এই প্যাট্রিয়ার্কাল সিস্টেমটাকে এখনো ডিস্ট্রয় করতে পারি নাই। সো এই সকল ক্ষেত্রে আমাদেরকে যখন ফেমিনিস্ট নিয়ে কথা বলতে হবে, আমরা যখন ফেমিনিজমের ইন অর এগেনস্টে কথা বলবো, তখন আমাকে কিন্তু ওই পার্টিকুলার ওই পার্টিকুলার কনটেক্সট বা ওই পার্টিকুলার কালচারের নর্মে কথাগুলো বলতে হবে। আমি যখন হচ্ছে একটা আর্গুমেন্ট দিব, তখন ওই আর্গুমেন্টটা কাদের জন্য বেশি রিলিভেন্ট, কাদের জন্য খুব বেশি যাচ্ছে, এই জিনিসটা কিন্তু বর্ণনা করতে নর্ম একটা কি জানি বলেন, মানে নর্ম একটা বেশ ভালো ভূমিকা রাখে। ঠিক আছে। ইউথেনেশিয়া ডিবেটেও যদি বলি, মানে ইউথেনেশিয়া ডিবেটেও আপনি একটা নর্ম আনতে পারেন। ঠিক আছে, যে দেখেন ইউথেনেশিয়াটা তো নিশ্চয়ই মানুষের জীবনে বা আধুনিক জীবনে হচ্ছে একদিনে আসেনি। নিশ্চয়ই আমাদের চিন্তাধারার একটা ক্রম পরিবর্তন হচ্ছে, বা আমাদের সোশ্যাল স্ট্যাটাসের একটা ক্রম পরিবর্তন হচ্ছে, যে আমার সায়েন্স এমন একটা ক্রমবর্ধমান নর্মের মধ্য দিয়ে যাচ্ছে যখন কিনা হচ্ছে আমাকে অমর করে দিতে যাচ্ছে। যখন কিনা হচ্ছে মানে আমি আহ, মানে এমনও হয় যে অনেক সময় টার্মিনাল কোনো ডিজিজে গিয়ে মানে সে আমাকে কোনো না কোনোভাবে হচ্ছে কনসাসনেসে হয়তো রাখছে, বাট দ্য পেইন ইজ দেয়ার, দ্য সাফারিং ইজ দেয়ার, এবং আই এম দ্য ভিকটিম অফ দ্যাট কাইন্ড অফ পেইন অর সুপ্রিম লেভেল অফ সাফারিংস। ঠিক আছে। সো এই ধরনের যখন একটা পেইন বা সাফারিং আমি নিতে চাই না, এবং which has happened just because of the uh, মানে গ্রেজুয়াল ইমপ্রুভমেন্ট অফ সায়েন্স। সো আধুনিক জীবনে এসে এমন একটা পর্যায়ে কেন আমি হচ্ছে যে আমার জীবনের যে মানে রাখা বা না রাখার রাইটটুকু আমি কেন একটা হিউম্যান বিংকে দিব না, মানে এই ধরনের একটা কথা বলে কিন্তু আপনি মানে নর্ম সেট করতে পারেন। ঠিক আছে, কাইন্ড অফ লাইক দ্যাট আপনি নর্মের মাধ্যমে কন্টেক্সচুয়ালাইজেশন করতে পারেন। সেকেন্ডলি হচ্ছে আর্জেন্সি। আচ্ছা, ভেরি ইম্পর্ট্যান্ট। আর্জেন্সি সেট করাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিবেটে। আপনি যদি বলেন যে আজকে একটা মানে মোশনে, যেমন ধরেন একটা মোশন এরকম ছিল যে মানে এই সংসদ বাংলাদেশের যেই আহ, আহ, সরকারি মন্ত্রী আমলা আছে তাদেরকে সরকারি হাসপাতালে চিকিৎসা দিতে বাধ্য করবে। এখন ওই ডিবেটে যদি হচ্ছে আপনি ইন জেনারেল বলে যান যে সরকারি কর্মকর্তা বা সরকারি মন্ত্রী আমলারা যদি বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নেয়, তাহলে সরকারি হাসপাতালের একটা আহ, মানে যে রিয়েল সিনারিওটা বা রিয়েল সাফারিং যেগুলো এগুলোর মধ্য দিয়ে হচ্ছে যে ওই মন্ত্রী মিনিস্টাররা যাবে। সো এবং তাদের মধ্যেও যখন মাথায় থাকবে যে না, ইফ আই এম সিক আই হ্যাভ টু টেক ট্রিটমেন্ট ফ্রম আওয়ার ওন নেটিভ হসপিটালস, তখন obviously I have to improve the whole health sector of our country. কিন্তু শুধুমাত্র যদি আপনি এই ধরনের কিছু কথা বলে যান, কিছু বেনিফিটস দেখায় যান, নট নেসেসারি যে মানে এই মোশনটা জাজের কাছে একটা আর্জেন্সি ক্রিয়েট করছে। এই আর্জেন্সি ক্রিয়েট করার জন্য আপনাকে আসলে প্রবলেম ফিক্স করে প্রবলেমগুলোকে মানে ফোকাস করতে হবে। আপনাকে এসে বলতে হবে যে না, মানে আজকে যখন আমার মন্ত্রী মিনিস্টাররা হচ্ছে মানে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো হেলথ কেয়ারটাকে ইমপ্রুভ করার জন্য, হেলথ কেয়ারটা দেখভাল করার জন্য, তারা আসলে দেখভাল করছে না, বরঞ্চ তারা যেমন তেমন ভাবে হচ্ছে হেলথ কেয়ারটাকে ফেলে রেখেছে। এবং তারা আসলে এখানে হয় কি মানে
নিজেরও যেহেতু কোনো পিছু টান নাই, কারণ আমি তো হচ্ছে আমার সামান্য জ্বর কাশি হলেও আমি চলে যাব সিঙ্গাপুরে। সো আমার যেহেতু কোনো সমস্যা নাই, সো আমি যেমন ইচ্ছে তেমন করে হচ্ছে আমার হেলথ সেক্টরটাকে ফেলে রেখেছি। হ্যাঁ, এই ধরনের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে যখন আপনি বলবেন যে না, দেয়ার ইজ এ প্রবলেম, দেয়ার ইজ হিউজ প্রবলেম, যে আমার যখন মন্ত্রী মিনিস্টাররা তাদের হচ্ছে বিদেশ প্রীতি অনেক বেশি বেড়ে গেছে, তারা এখন বেশি বেশি যাচ্ছে, তারা এখন আমার দেশে চিকিৎসা নিলেও তারা কখনো সরকারি হাসপাতালে যায় না। ইভেন সরকারি হাসপাতালে নিয়মিত যে অডিটগুলো করা দরকার ওই সকল অডিটও তারা করে না, কিছুই করে না। সো এই জায়গা থেকে একটা আর্জেন্ট নিড তৈরি হয়েছে যে আমার হেলথ সেক্টরকে বাঁচাতে হবে। তখন গিয়ে হচ্ছে যে আমি এই ধরনের একটা নিয়ম করতে চাই যে সরকারি কর্মকর্তাদের, মানে আমাদের যে হাসপাতাল এগুলোতে তাদের চিকিৎসা নেওয়া উচিত। সো এরকম একটা আর্জেন্সি যদি আমি দেখাইতে পারি একটা ডিবেটে, তখন গিয়ে কিন্তু আপনার কথাগুলো খুব রিলেভেন্ট মনে হবে। তখন মনে হবে যে না, I should give more importance to their arguments which they are coming up with. সো এই ধরনের আর্জেন্সি দেখাইতে হবে। থার্ডলি হইতেছে আপনি কনটেক্সট বর্ণনা করার সময় স্ট্যাটাসটা বর্ণনা করবেন সবসময়। অর্থাৎ আপনার স্ট্যাটাস কো মানে হচ্ছে সোজা বাংলায় আমার কারেন্ট সিচুয়েশনটা কি। মাদুরোর যে এক্সপ্লেনেশনটা দিয়েছিলাম, মানে মাদুরোর যদি আসলে ক্ষমতা ত্যাগ করতে হয় আপনাকে কারেন্ট স্ট্যাটাস কোটা ব্রিফলি ব্যাখ্যা করতে হবে। আপনাকে বলতে হবে যে আজকে আমার তেল বাণিজ্য পুরো ধ্বংস হয়ে গেছে। আজকে আমার হচ্ছে মাদুরো আমার যে ড্রাগ ট্রান্সশিপমেন্ট চলতেছে, এই ড্রাগ ট্রান্সশিপমেন্ট কিছু ঠিক করতে পারে নাই, এবং সবশেষে ইউএস এর স্যাংশন খেয়ে হচ্ছে মানে আমি মাথায় হাত দিয়ে বসে আছি। সো এই ধরনের জিনিসগুলোকে আমার হচ্ছে যে স্ট্যাটাস কোর মাধ্যমে তুলে আনতে হবে। এখন আপনি যখন স্ট্যাটাস কোর মাধ্যমে তুলে আনতে পারবেন, then you will be able to uh, make the adjudicator believe in yourself and in your arguments. ঠিক আছে? সো কনটেক্সচুয়ালাইজেশন নিয়ে মোটামুটি আমার এই কথাই ছিল। আই হোপ যে আপনারা কনটেক্সচুয়ালাইজেশনের বিষয়টা বুঝতে পেরেছেন। সেকেন্ডলি এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশন নিয়ে মেবি আপনারা আগেও জেনেছেন। আমি আজকের ক্লাসে একটু এটাকে ফলো আপ করতে যাচ্ছি, কারণ হচ্ছে যেহেতু এখানে বিপি ডিবেটে ক্লোজিং হাউসগুলোর এক্সটেনশন নিয়ে অনেক বেশি কাজ করতে হয়, এবং এটা ওদের একটা মানে খুবই ইম্পর্টেন্ট ট্রেড যে তারা হচ্ছে এই ধরনের এক্সটেনশন নিয়ে আসবে। সো এক্সটেনশন নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে। সো এক্সটেনশন আপনি মোটামুটি 4টা ভাবে করতে পারেন। প্রথমত বেটার এক্সপ্লেনেশন, সেকেন্ডলি বেটার ফ্রেমিং, থার্ডলি হচ্ছে রিলিভেন্সি, এবং ফোর্থলি হচ্ছে বেটার এঙ্গেজমেন্টের মাধ্যমে। আচ্ছা, বেটার এক্সপ্লেনেশন জিনিসটা কি? বেটার এক্সপ্লেনেশন হচ্ছে আপনি আপনার একটা আর্গুমেন্টকে কত বেটার ভাবে এবং কত হচ্ছে ডিপলি ডিসক্রাইব করতে পেরেছেন। যেমন ধরেন এটার এটার এক্সপ্লেনেশনের ক্ষেত্রে একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনার এক্সপ্লেনেশনগুলো যাতে কখনো মানে ওয়ান ডাইমেনশনাল না হয়। অর্থাৎ একটা উদাহরণ দিই, বিভিন্ন ধরনের মোশন থাকে যে আমি একটা পোস্ট ওয়ার কান্ট্রিতে হচ্ছে ইন্টারভেনশন করব। ঠিক আছে, মানে এই ধরনের মোশন আপনারা দেখবেন অনেক সময় যে পোস্ট ওয়ার সিচুয়েশনে আফগানিস্তানের মতো দেশে হচ্ছে আমি ইন্টারভেন করব, বা হচ্ছে যে জিম্বাবুয়ের মতো একটা দেশে আমি ইন্টারভেন করব। তো এখন পোস্ট ওয়ার সিচুয়েশনে কিন্তু আপনি যদি শুধু বলেন যে আমার যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, যুদ্ধ বিধ্বস্ত দেশে আমার কি কি করা দরকার এটা নিয়ে আপনি একটা এক্সপ্লেইন করে গেলেন। কিন্তু আপনি চাইলে কিন্তু এখানে এটা এটার অনেকগুলো লেয়ার বাড়াইতে পারেন, এটার অনেকগুলো কম্পার্টমেন্ট বাড়াইতে পারেন। যেমন ধরেন পোস্ট ওয়ার সিচুয়েশনের কিন্তু বেশ কিছু কম্পার্টমেন্ট আপনি সৃষ্টি করতে পারেন। সেটা হলো কি, সেটা হলো যে ইমিডিয়েট আফটার পোস্ট ওয়ার আর কি, মানে হলো যে যুদ্ধ পরবর্তী একদম ইমিডিয়েট একটা সিচুয়েশন, এটা হচ্ছে 1 নম্বর সিচুয়েশন। 2 নম্বর সিচুয়েশন হচ্ছে মানে আমার ইমিডিয়েটের পরে মধ্যবর্তী একটা পজিশন, মানে হচ্ছে ধরুন 2 থেকে 3 বছর, হ্যাঁ, এই সময় এটাকে একটা মধ্যবর্তী সিচুয়েশন বলতে পারি। আরেকটা সিনারিও থাকতে পারে, সেটা হচ্ছে লং টার্ম সিনারিও, অর্থাৎ 10 বছর পরে, 20 বছর পরে। সো এখানে পোস্ট ওয়ার বলতেও কিন্তু আপনারা দেখেন বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ করে ফেলতে পারতেছে একটা জিনিসকে। আপনি ইমিডিয়েট আফটার, এরপর হচ্ছে মিডিয়াম আফটার, এরপর হচ্ছে একদম লং টার্ম আফটার। ঠিক আছে, সো এখন আপনি যখন হচ্ছে এই ধরনের বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ করে ফেলেন, আপনি কিন্তু বিভিন্ন ডাইমেনশন থেকে একটা আর্গুমেন্টকে ব্যাখ্যা করতে পারেন।
সো এই ধরনের যখন হচ্ছে এক্সপ্লেনেশন গুলো আপনি দিবেন, অবভিয়াসলি এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এক্সপ্লেনেশনটা বিভিন্ন লেয়ারে দিচ্ছেন, বিভিন্ন ডাইমেনশনে সেট করতেছেন, ঠিক আছে? সো দিস ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। এখন এক্সটেনশন, বেটার এক্সপ্লেনেশন